হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রায়। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অনার্স ফাইনাল ইয়ারের থিওরি অফ নাম্বার এই বইটির চ্যাপ্টার 1 এর আর্টিকেল নাম্বার 1.3.1, যেখানে বলা হয়েছে কি জেড এর ইউক্লিডীয় অ্যালগরিদম বর্ণনা ও প্রমাণ করো। এই বর্ণনা এবং প্রমাণের জন্য আমাদেরকে প্রথমেই ডিভিশন অ্যালগরিদম, যেটা আমি তোমাদের বেসিক ক্লাসে পড়িয়েছিলাম, সেই প্রক্রিয়াটাকে ব্যবহার করতে হবে। তো ডিভিশন অ্যালগরিদমের মেইন বেসিকটা কি, তার আগে আমরা অঙ্কটা আরেকবার বলি। এখানে বলছে কি ইউক্লিডীয় অ্যালগরিদম, এখানে অলরেডি অ্যালগরিদম, আর এই ডিভিশন অ্যালগরিদমটাই কিন্তু আবার ভাগশেষ প্রক্রিয়া। ঠিক আছে, বাংলা এটাকে ভাগশেষ প্রক্রিয়া বলে, আর ইংলিশে ডিভিশন অ্যালগরিদম। তো ডিভিশন অ্যালগরিদমটা হচ্ছে কি, আমি তোমাদেরকে একটু আলাদাভাবে কাগজে দেখাই। যদি এ আর বি দুইটা পূর্ণ সংখ্যা হয়, যদি এ আর বি দুইটি পূর্ণ সংখ্যা হয় এবং বি নট ইকুয়াল টু যদি 0 হয়, মানে বি এর মান যদি 0 না হয়, এবং আরও দুইটি পূর্ণ সংখ্যা এর দ্বারা তৈরি হয়, যে কিউ আর আর, এই কিউ আর আর যদি পাওয়া যায়, এ বি পূর্ণ সংখ্যা থেকে যদি কিউ আর আরও দুইটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়, তবে এ ইকুয়াল টু হবে গিয়ে এই বি আর এইখানের প্রথম পূর্ণ সংখ্যা, দুইটা নতুন পূর্ণ সংখ্যার প্রথম পূর্ণ সংখ্যা আর এ বি পূর্ণ সংখ্যার বি, এই দুইটাকে গুণ করতে হবে, তার সাথে আরেকটি আর যোগ করতে হবে, যেখানে এই আর এর মান হচ্ছে গিয়ে 0-র বড় বা 0-র সমান, আর হচ্ছে এই যে বি, এই বি এর ছোট বা বি এর সমান। তো এটাই হচ্ছে আমাদের ডিভিশন অ্যালগরিদম বা ভাগশেষ প্রক্রিয়া। তাহলে আমরা অঙ্কের প্রথমে যে লেখাটা লিখতে হবে সেটা আগে লিখিনি। আমি যেই মাত্র ডিভিশন অ্যালগরিদমটা ব্যাখ্যা করলাম, প্রথমে ওইটাই একটু লিখে নিতে হবে। তো বর্ণনাতে প্রথমে আমাদের লিখতে হবে, ধরি এ ও বি দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেখানে এ দ্বারা বিকে বিভাজ্য করা যায় না, কারণ কি বি এর মান এর থেকে ছোট। এইটা কিন্তু ডিভাইডার সাইন, আর ডিভাইডার সাইনকে ক্রস মানে কাটা দিয়ে দেওয়া মানে হচ্ছে কি এ দ্বারা বিকে ডিভাইড করা যাচ্ছে না। ঠিক আছে, এরপরে আমরা ধরি দিয়ে আর নট ইকুয়াল টু এ এবং আর 1 ইকুয়াল টু বি ধরবো, এবং এখান থেকে আমরা কিছু সম্পর্ক স্থাপন করব পর্যায়ক্রমিকভাবে ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে। এই সম্পর্কগুলো এবার আমরা একটু লিখে নেই। যে একটু আগেই বললাম যে পর্যায়ক্রমিকভাবে ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে আমরা যেহেতু R1 এখানে নিয়েছি, তাই আমরা আরও কি নেব, R2 R3 ডট 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 RN, এবং RN এর পরের আর একটা পদ RN প্লাস 1, এই অবশেষগুলো আমরা নির্ণয় করি, যা নিম্নের সম্পর্কগুলি হচ্ছে গিয়ে তোমার দ্বারা সংজ্ঞায়িত। তো এখানে আমাদেরকে কিছু শর্ত মানতে হয় বা শর্ত তৈরি হবে। সেই শর্তগুলো কি হবে, আমরা জানি প্রথমেই এ ইকুয়াল টু আর নট নিয়েছিলাম। তো এ ইকুয়াল টু যদি আর নট হয়, তো এটাকে আমরা R1 Q1 প্লাস R2 লিখতে পারি, যেখানে R2 এর মান, এই লাস্টের যে মানটা, সেই মানটা মিডলে যাবে, আর এই প্রথমের যে মানটা থাকবে, এই প্রথমের মানটা শেষে যাবে। ঠিক আছে, তো এইখানে আমরা একটা সিকোয়েন্স মেনটেন করে অঙ্কটা করব, তোমাদের মনে রাখার জন্য আমি সিকোয়েন্সটা দিয়ে দিলাম। যদি আমরা এইখানে 0 থেকে আস্তে আস্তে বাড়বে, 0 থেকে n+1 আসে না, আমাদের এখানে n-1 সংখ্যক পদ আগে নিতে হবে, তারপরে n+1 পদ আসবে। তো আমাদের সিকোয়েন্সটা কি আমি একটু দেখাই। প্রথমে R1 আসবে, তারপরে আসবে R2। তোমরা যাতে পরীক্ষার খাতায় লিখতে পারো সেজন্য আমি একটু ডিটেলিং এ জিনিসটা দেখাইতেছি। ঠিক আছে, R2, তারপরে হচ্ছে কি এখানে কিছু ডট 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 যাবে লাইন, দেন এখানে আমরা আরো দুইটা পদ নেব অঙ্কটা প্রমাণের জন্য, সেটা হচ্ছে গিয়ে Rn-2 আর n-1, দেন আমাদের আসবে কি বলতো, লাস্টে গিয়ে আসবে Rn+1। তো প্রথম মানটা এইভাবে গেল। আমরা এইখানে যে মানটা ধরবো তার থেকে দুইটা মান বেশি আমাদের এইখানে আসবে, মানে এইখানে সিকোয়েন্স এভাবে আসবে 0 1 2 1 2 3 2 3 4, এইভাবে, মানে R2 Q2 আর লাস্টে R3, আর এই লাস্টের মানটা হবে গিয়ে এখানে মিডল মান। আর এইখানে সরি ইকুয়ালটা হবে না, এখানে ইকুয়ালটা হবে না, শুধুমাত্র আর এর মান 0-র থেকে বড়, R2 এর মান R1 এর থেকে ছোট। আর এইখানে আসবে তোমার হচ্ছে R3, যে মানটা 0-র থেকে বড় হবে, আর এইখানে যে আমরা R2 নিলাম, এইখানে এই R2-র থেকে ছোট হবে। আবার এইখানে 2 ছিল, তাই 3
3 আর এইখানে গিয়ে R4, যেখানে আমাদের এই যে লাস্টের মানটা মানে হচ্ছে R4 0 থেকে বড় হবে আর R3 থেকে ছোট হবে। এভাবে আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে আগালে এখানে আমাদের মানটা আসবে কি 1 কম। আমরা প্রত্যেকবার দেখেছি কি এইখান থেকে আর তোমার হচ্ছে গিয়ে কি করতে হচ্ছে, এইখানে যা ছিল তার থেকে এইখানে 1 বেশি, এইখানে তার থেকে 2 বেশি, মানে এইখানে 2 থাকলে এইখানে 2 এর সাথে 1 যোগ করলে এইখানের মানটা, এইখানে 2 এর সাথে 2 যোগ করলে এইখানের মানটা। তাহলে এখন যদি আমরা এখানে Rn-1 এর সাথে 1 যোগ করি তাহলে আমাদের এই মানটা হবে Rn-1। কারণ কি দেখো এখানে আছে কি n-2, এটার সাথে আমরা যদি 1 যোগ করি মান বাড়বে এই পদটার জন্য, তাহলে আমাদের n-1 প্লাস মাইনাস করলে পর এখানে -1টা থাকে। তাহলে এইখানের পদটা তাইলে আবার কিউর ক্ষেত্রেও তো মানে কিউর সাথে আর এর যে পদটা থাকে ওইটাই কিউর সাথে যায়। তাহলে এখানে আমরা প্লাস দিয়ে কি লিখবো, আরো 1 এইখান থেকে কমাবো বা দ্বিতীয় মানটা থেকেও আমরা 1 মান বেশি বাড়াইতে পারি। এখানে n-1 আছে +1 করে দিলাম, তাহলে আমাদের এইখানে কি হবে বলতো, আর এটা কাটা থাকে কি অনলি n, আর n আসবে, যেখানে আমাদের এই লাস্ট মানটা মানে আর nটা 0 থেকে বড় হবে আর এই n-1 এর থেকে ছোট হবে। ঠিক আছে, এখানে আর দেবা, আর এর নিচে ছিল n-1। তো এইভাবে আমরা আমাদের অঙ্কের পর্যায়গুলো নির্ণয় করব। দেন আমাদের এইখানে n-1 এর পার্ট, এখানে যখন আমরা এটার সাথে 1 বাড়াবো তাইলে আমাদের শুধু আর n থাকবে, আর এখানেও শুধু কিউ n থাকবে, আর লাস্ট পদটা 0 হয়ে যাবে, তাই আমরা ওই পদটা লিখবো না, মানে সরি 0 না, মানে n-1 আসবে। মানে এইটার সাথে যদি আমরা 1 বাড়াই তাহলে আমাদের n+1 আসবে। তো এই n+1টা এখানে লেখা যাবে না, যার জন্য আমরা হচ্ছে কি এইখানে এই পদটাকে এই পর্যন্ত সীমাবদ্ধ রাখবো, আর যার ফলে পরবর্তীতে কি হবে, আর n+1 যে এক্সট্রা পদটা আমাদের এইখানে আসতেছে সেই পদটার মান হচ্ছে 0, তাই আমরা ওই পদটাকে আর লিখবো না। ওকে, এই হচ্ছে আমাদের এই যে সংজ্ঞাগুলো, এই মানে সম্পর্কগুলো এখানে তৈরি হবে। তো সম্পর্কগুলো তো আমাদের হয়ে গেল, আর একবার তোমরা দেখে নাও বা রিভার্সে গিয়ে কি কি বললাম সেই জিনিসটাকে একটু মিলিয়ে নাও, তাহলে তোমাদের অঙ্কটা মনে রাখতে সুবিধা হবে। একদম সহজ কথা, এইখানে যা থাকবে তার সাথে 1 যোগ করলে এই দুইটার নিচের মানটা আসবে, এইটার সাথে 2 যোগ করলে এইটার মানটা আসবে, আর এই মানটার থেকে এই মানটা হবে 0 থেকে বড়, আর এইখানের যে মানটা সেই মানটার থেকে ছোট। এইটাই হচ্ছে গিয়ে এটার শর্ত। তো এই গেল আমাদের বিষয়। তো এখানে আমরা লিখবো কি তাহলে, এই যে আমরা সংজ্ঞাগুলো তৈরি করলাম, এই সংজ্ঞাগুলো থেকে আমাদের এখানে কি স্পষ্ট হলো, এখানে এইটাই প্রমাণিত হয়ে যে এই যে আমাদের শেষ মানটা Rn, এই Rnটা হচ্ছে গিয়ে a এবং b এর কমন ফ্যাক্টর বা a এবং b এর গসাগু। তাহলে আমরা লিখতে পারি a, b এর কমন ফ্যাক্টর হলো গিয়ে Rn। ওকে, তো এইটুক আমরা বুঝে নিয়েছি। এবার আমাদের বর্ণনার অংশ শেষ, এবার আমরা চলে যাব প্রমাণে। তো প্রমাণের জন্য আমাদেরকে প্রথমে যে আমরা সেক্টরগুলো লিখেছিলাম না, এই যে 0 R1 থেকে এই Rn+1 পর্যন্ত, তো এইগুলোর ভিতরে এই R0 হবে গিয়ে এটার থেকে বড়, আবার এই R1 এর থেকে R1 হবে R2 এর থেকে বড়, আবার R2 হবে R3 এর থেকে বড়, মানে 0 থেকে যত আমরা সামনে আগাতে থাকবো তত মান ছোট হতে থাকবে। এইটাই প্রমাণের প্রথম বিষয়। সেটাই লিখি যে এখানে R0 greater than R1 than R2 greater than R3 greater than ... greater than Rn-2 greater than, এখানে কি হবে বলতো, Rn-1 greater than Rn। আমাদের ওইখানে যে মানগুলো বের হয়েছে না বাম পাশের, সেই মান কয়টাই কিন্তু আমরা এখানে লিখছি। কোন মান কয়টা আরেকবার আমরা একটু দেখি, এই যে বাম পাশের মানগুলো সেইটাই আস্তে আস্তে ছোট হয়েছে, এইটাই বুঝাইছে, এই থেকে এই পর্যন্ত, এইটাই জাস্ট এইখানে আমরা লিখছি। আর এইখানে হচ্ছে কি ইনফিনিটি পর্যন্ত, তাই জন্য আমাদের এইখানে গ্রেটার দেন দিয়ে আমরা ইনফিনিটি দিয়ে দেবো, কারণ আমাদের তো এখানে নির্দিষ্ট করলে কিছু বলা নাই যে কত কি। তাহলে যদি এইটা হয় তাহলে আমরা যেহেতু দিয়ে লিখবো, যেহেতু প্রত্যেক R1 এর মান পূর্ণ সংখ্যার ভিতর বিলংস করে, জেড এর ভিতর বিলংস করে, এবং 0,
আর নট, এবং ওই যে আমরা মান ধরছিলাম আমরা প্রথমে আর নট আর আর ওয়ানের, সেই মানটাই আমরা এখানে লিখতেছি 0, আর নট এর মধ্যে সসীম সংখ্যক পূর্ণ সংখ্যা বিদ্যমান। কত? সসীম। এর মধ্যে বিদ্যমান। ফলে এখানে আমরা আর আই দিতে পারি, আর আই এর জায়গায় আমরা বিভিন্ন মান বসিয়ে নেব, ঠিক আছে, যেমন 0, 1, 2, 3 এরকম। আর আই এর সংখ্যা অসীম হতে পারবে, মানে অনির্দিষ্ট, যতদূর সম্ভব যাইতে পারবে না। যেহেতু আমরা সসীম বলছি, তাই আর এর সংখ্যা যতদূর সম্ভব আমরা নিতে পারবো না। এর একটা নির্দিষ্ট মান আসবে, সেই শেষ মানটা কি বলতো? এক পর্যায়ে যে এইটা 0 হয়ে যাবে। এক পর্যায়ে কোনো একটি আর আই, মানে আই এর মান যে কোনো কিছু একটা হবে, সেই মানটা আমাদের 0 হইতে হবে। আই এর যে কোনো একটি মান ইকুয়াল টু 0 হবে। তো সেটা হইতে পারে আই n-90, বা তোমার আই 100, আই এর মান 100 হইতে পারে, মানে আর 100 এর মান। এখানে তো বলা নাই কোনটা 0 হবে, এটা আমাদের নির্ভর করবে যে কোনো একটা। এটা যেহেতু আমরা একটা আর্টিকেল সলভ করতেছি, তাই আমাদেরকে ধরে নিতে হবে কোনো কিছু, সেইটা আমরা ধরলাম আই এর বদলে যে কোনো একটা মান থাকতে পারে। তো এই পর্যন্ত আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কি হয়েছে। তো এর পরের ধাপে আমরা কি করব বলো তো? এর পরের ধাপে এই আর লাস্টে যে ওখানে একটা পদ বেরোয়ছিল যার মান আমরা 0 ধরেছিলাম, মনে আছে? সেই মানটা যদি 0 ধরি, আর n+1 = 0, এই মানটা দ্বারাই এবার আমাদেরকে কিছু অঙ্ক বা টার্ম পূরণ করতে হবে। সেটা হচ্ছে কি, এই যে 0 ধরলাম, তাহলে এবার যদি আমরা কিছু মান আমরা এখানে বসাই, মানে আর n-1 = যদি আমরা rn qn ধরি, আমাদের ওইখানে লাস্ট টার্মের আগের টার্মটা ছিল কি rn-1 = rn qn, তাহলে এইটাকে আমরা ডিভাইডার রুলে লিখতে পারি এই rn দ্বারা, মানে rn কে rn-1 দ্বারা বিভাজ্য করা যায়, আর তার ফলে যে গসাগুটা আসে সেটা হচ্ছে qn। মানে দেখো এইটা কি আছে, rn-1 = rn qn। এখন যদি আমরা এই rn-1 এর নিচে rn নিয়ে আসি, তাহলে আমাদের গসাগুটা আছে কি qn। তাহলে এইটাই আমরা এখানে লিখছি, এই qnটা হচ্ছে গিয়ে rn-1 ডিভাইডেড বাই rn এর একটি গসাগু। তো এইটা আমরা এখানে এইটার পরিবর্তে এই লাইনটা লিখতে পারি। সেম ভাবে বাকি লাইনগুলোর জন্য rn-2 ডিভাইডেড বাই ছিল rn-1, আর ছিল qn-1 প্লাস rn। তাহলে আমাদের এই প্লাসের পরের অংশ নিয়ে কোনো কাজ হবে না, আমাদের কাজ হবে প্লাসের বামের অংশ নিয়ে। প্লাসের বামের অংশ নিয়ে এইটার পরিবর্তে আমরা লিখতে পারি এই যে rn আছে, মানে প্রত্যেকটার সাথে তো rn আছে, তাই না? মানে এইখানে কিছু n এর মান 1, 2, 3, 4 এই টাইপের কিছু একটা হয়েছে, তাহলে আমরা বলতে পারবো প্রত্যেকটাকেই আমরা হচ্ছে গিয়ে এই কিউ সম্বলিত পদটা এখানে থাকলো, আর এই rnটা হচ্ছে গিয়ে এইখানে ভাগ দিয়ে নিচে চলে আসলাম। তাহলে আমরা প্রত্যেকটার জন্যই বলতে পারবো rn ডিভাইডার rn-2, ঠিক আছে? আবার আমরা আরেকটা যে পদ ছিল সেটা কি rn-3, এর পরে তো 3 আসে, তাহলে এখানে n-2 qn-2, আর এখানে প্লাস rn-1, যাই হোক না কেন আমরা এখানে লিখতে পারবো rn-3, মানে এই প্রত্যেকের কমন ফ্যাক্টর আমরা rn দ্বারা ডিভাইড করা যায়, প্রত্যেকটাকে rn দ্বারা ডিভাইড করা যায়। এইটাই হচ্ছে কি আমাদের এইখানের মূল ফ্যাক্ট। তোমাদের এইখানে যাই আসুক না কেন এই rn-3 সবকিছুই তোমার হচ্ছে গিয়ে rn দ্বারা বিভাজ্য। তাহলে আমরা পরবর্তীটায় r1 নিব আর r0 নিব। r1 নিলে এখানে হয় r2 q2 প্লাস r3, যা এইখানে এই rn দ্বারা r1 ডিভাইডেড। তাহলে এইখানে আমরা নিব q1, আর এইখানে আমরা নিব
হচ্ছে আর 2, তাহলে এইটাও হবে কি আর এন, আর এখানে আর নট, মানে আর এন দ্বারা এই সবাইকে আমরা বিভাজ্যতা করতে পারছি। তাহলে এরপরে আমরা লাস্ট লাইনে আমরা লিখে দেব, অর্থাৎ a ইকুয়াল টু আর নট এবং b ইকুয়াল টু আর ওয়ান এর একটি সাধারণ ভাজক। ভাজক কি? এর একটি সাধারণ ভাজক, মানে সবাইকে আর এন দ্বারা ভাগ করা যাইতেছে। একটি সাধারণ ভাজক হচ্ছে গিয়ে আর এন। এই প্রত্যেকের সাধারণ ভাজক যদি আর এন হয়, এখন তাহলে আমরা ধরতে পারি সাধারণ ভাজক আর এন। তাহলে এখন আমরা ধরি এই যে এ এবং বি এর যে কোনো ভাজক আবার কি ডি, এটা আমরা জাস্ট ধরে নিয়েছি, ঠিক আছে, যে কোনো ভাজক কি ডি। তাহলে আমরা লিখতে পারবো এ আর বি এর যে কোনো ভাজক ডি হইলে এ কেও ডি দ্বারা ডিভাইড করা যায়, আবার বি কেও ডি দ্বারা ডিভাইড করা যায়। তাহলে এইটা বুঝায় না, যদি সাধারণ ভাজক ধরি তাহলে এ কেও ডি দ্বারা ডিভাইড করা যাবে, বি কেও ডি দ্বারা ডিভাইড করা যাবে। ধরো আমাদের এইখানে একটা সংখ্যা 20, এইখানে একটা 30, তো এই দুইটার কমন হলো গিয়ে কি 10, এই দুইটাকেই 10 দ্বারা ভাগ করা যায়, বা এই দুইটাকেই আবার 5 দ্বারা ভাগ করা যায়। আবার এই দুইটাকে কমন ভাবে যদি আমরা 10 আর 5 এই দুইটার কমন ফ্যাক্টর আলাদা আলাদা ভাবে এইটা দ্বারাও দুইটাকে ভাগ করা যাবে, এই 30 আর 20। তাহলে আমরা এইটার বদলে লিখতে পারি কি, এইটার ডিভাইডার হচ্ছে গিয়ে 10 এবং দিয়ে আবার 30 ডিভাইডারও হলো কি 10। আবার আমরা এখানে লিখতে পারি 20 আর একটা ডিভাইডার 5, আবার 30 আর একটা ডিভাইডার 5। ঠিক আছে, এটা আমরা লিখতেই পারি, কারণ কমন ডিভাইডার মানে কমন ফ্যাক্টর, যে কমন ভাজকটা থাকে, মানে যা একটা সংখ্যাকে মানে দুইটা সংখ্যাকে একই একটা সংখ্যা দ্বারা ভাগ করা যায়। বা আমরা এখানে লিখে নিতে পারি এই ডিভাইডার এর মানে হচ্ছে আর নট, আর তোমার বি এর মানে ছিল কি আর ওয়ান, এত হবে। এইটা আমাদের রাফ ছিল, আর হবে। তাহলে আমরা এখানে আবার লিখতে পারি কিন্তু দিয়ে, কিন্তু আর নট ইকুয়াল টু আর ওয়ান কিউ ওয়ান প্লাস আর টু, আর এখানে আমাদের ছিল কি আর এন ডিভাইডেড আর টু, তার মানে আমরা এখানে লিখতে পারবো ডি ডিভাইডেড আর টু। একইভাবে আমরা আবার লিখব, একইভাবে ডি ডিভাইডেড আর থ্রি যদি হয় তাহলে ডি 4, এরাও এই সবার কমন ফ্যাক্টর গুলো হয়, ডি ডিভাইডেড আর এন পর্যন্ত যাবে, মানে এদের প্রত্যেকেরও কমন ফ্যাক্টর বা কমন ভাজক আমাদের কি, কমন ফ্যাক্টর বলছি সরি, কমন ভাজক হচ্ছে গিয়ে কি বা ডিভাইডার হচ্ছে কি ডি, এরকম একটা জিনিস। তাহলে আমরা যেহেতু শেষ সংখ্যা জানি না, তাই আমরা ডি আর আর এন এখানটাকে ধরে নিলাম। তাহলে আমরা লিখতে পারি ডি এর মান আর এন এর থেকে সর্বদা বড় এবং আর এন এর সমান। এই একটা জিনিস, সমান কেন বললাম, এখানে 10 দ্বারা এটাকেও ভাগ করা যায়, বা 20 দ্বারা এটাকে ভাগ করা যায়, ঠিক আছে। বা এখানে যদি আমরা আরেকটা সংখ্যা ধরি 10 আর 20, তাহলে এইটাকে 10 দ্বারা ভাগ করা যায়, আবার এইটাকে 20 দ্বারা আলাদা আলাদা ভাবে ভাগ করা যায়। সমান সমান সংখ্যা হইতে হবে বা ভিন্ন ভিন্ন সংখ্যা হইতে হবে। তো এইভাবে আমরা এইটাকে সমাধান করলাম। তো এরপরে আমরা লাস্ট লাইনে তাইলে লিখে দেব, তার আগে আর একটা লাইন আছে, অর্থাৎ এ ও বি এর বৃহত্তম সাধারণ ভাজক তাইলে কি আর এন, এই আর এনটা সাধারণ ভাজক। এ ও বি এর বৃহত্তম সাধারণ ভাজক আর এন, ঠিক আছে, বৃহত্তম সাধারণ ভাজক হচ্ছে আর এন। অর্থাৎ ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়ায় শেষ যে অশূন্য মানটা হবে, এটা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে যখন অঙ্ক করব তখন লাগবে, শেষ যে অশূন্য ভাগশেষটা রয়েছিল আমাদের ওই অঙ্কের শেষ ভাগশেষটা আর এন ছিল না, তাই আমরা এখানে আর এন কে সর্ববৃহত্তম ভাজক বলছি। আর এন হবে, সেইটাই হবে গিয়া কি প্রদত্ত সংখ্যাদ্বয়ের গসাগু, সংখ্যাদ্বয়ের গসাগু বা কমন ফ্যাক্টর।
এইটাই জাস্ট আমরা এখানে প্রমাণ করলাম। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। কারো যদি কোনো রকম কোশ্চেন থাকে বা যদি তোমরা অনার্স ফাইনাল ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের প্রাইভেট ব্যাচগুলোতে বা আমাদের কোর্সগুলো পারচেস করতে চাও, তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো সকলে, সকলের জন্য বেস্ট অফ লাক।